সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি মধুপুরের বনের ভিতরে। আজকে আমরা এই মধুপুরের বনের বিভিন্ন জায়গায় ঘুরব, পাশাপাশি এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। মধুপুর একটি গড়াঞ্চল, মধুপুর বাওয়াল গড়ের অন্তর্ভুক্ত একটি বনাঞ্চল। এই বনে শাল গজারি গাছের বন আচ্ছাদিত এবং বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আনারস মধুপুরের বিখ্যাত। এবং তাছাড়া এর পাশাপাশি এখানে কলা, পেঁপে, ড্রাগন ফল, পেয়ারা সহ অনেক ধরনের ফল আবাদ হয়। সেগুলো আপনাদেরকে বিভিন্ন বাগান আপনাদের দেখাবো, যার কারণে আজকে বের হয়েছি। আপনারা সকলে আমার সাথে থাকেন। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে মধুপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখাবো। আস্তে আস্তে এখন যে জায়গাতে যাচ্ছি রাস্তা দিয়ে, এই হাইওয়েটি হচ্ছে মধুপুর টু ময়মনসিংহের হাইওয়ে। এই হাইওয়ের মাধ্যমে ময়মনসিংহ টাঙ্গাইল কানেক্টেড। আমরা সেই যাচ্ছি, এটা বনের ভিতর দিয়ে, একদম গহীন অরণ্যের ভিতর দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে। দেখেন দর্শকবৃন্দ, এরকম গজারি গাছগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি দেখেন বানর, বিভিন্ন বন্য প্রাণী দেখেন। বানর, এই বনের আছে অনেক বানর আছে, এই বনে হরিণ আছে। বানর আজকে রাস্তায় বের হয়ে আসছে, আপনাদেরকে দেখাবো। প্রচুর বানর আজকে রাস্তায় বের হয়েছে। সামনে একটি বাজার দেখা যাচ্ছে, এই বাজারে আমরা একটু দাঁড়াবো, এখানে চাটা খেয়ে পরে আবার রওনা। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ। এটা অত্যন্ত চমৎকার একটি জায়গা, আপনারা দেখতে থাকেন। বনের ভিতর দিয়ে যাচ্ছি, বনের ভিতরেই এই ফায়ারিং রেঞ্জ অবস্থিত। এখানে বিমান বাহিনীর পাইলটরা প্রশিক্ষণ নিতে এসে বিমানের থেকে ফায়ারিং করে, বম্বিং করে।
এটি হচ্ছে মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জ। দেখেন কত সুন্দর একটা জায়গা এটা। তো আমরা ফায়ারিং রেঞ্জে চলে এসেছি। এখানে বিশাল এরিয়া জুড়ে আসলে ফায়ারিং রেঞ্জটা শুরু। আপনারা দেখেন দর্শকবৃন্দ, এটা একটা অনেক সুন্দর জায়গা। এটা ফায়ারিং রেঞ্জের অফিস বিমান বাহিনীর। এখানেই প্রত্যেক বছর বিমান বাহিনীর বাৎসরিক ফায়ারিং মহড়া হয়। তখন এরিয়াতে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তাছাড়া সারা বছরই এই ফায়ারিং রেঞ্জটি উন্মুক্ত থাকে। যে কেউ যে কোনো সময় আপনারা ইচ্ছা করলে এখানে বেড়াইতে আসতে পারবেন। দেখেন সারিবদ্ধ কি সুন্দর গাছগুলো। এখানে ভবনটি নতুন রং করা হচ্ছে, নতুনভাবে সাজানো হচ্ছে এটাকে। সামনে একটি হেলিপ্যাড। এখানে হেলিকপ্টারগুলো, বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো ল্যান্ড করে। 1 2 3টি হেলিকপ্টার একসাথে এখানে ল্যান্ড করতে পারে। দেখেন কৃত্রিম কয়েকটি পাহাড়ও এখানে বানানো হয়েছে। তারপরেই ঘন বন, এদিকেও সুন্দর, অনেক সুন্দর। বিশাল এরিয়া জুড়ে আসছে এটা, বনের মধ্যে সুন্দর একটি জায়গা। দেখেন হেলিপ্যাড, এটাই সেই হেলিপ্যাড যেখানে হেলিকপ্টারগুলোর নামে। এখানে নতুনভাবে সাজানো হয়েছে। সাধারণত সামনে হয়তো বা বিমান বাহিনীর ফায়ারিং মহড়া শুরু হবে, নতুনভাবে এটাকে সাজানো হচ্ছে। হ্যাঁ, তো আমরা অনেকে যাচ্ছি যেখানে বিমান বোম ফালানো হয়, গুলি করা হয় না। তো এখানে বিমান ঘাটির পরিত্যক্ত জায়গাগুলো, যেগুলো অকৃষি হিসেবে পড়েছিল, এগুলো বিমান বাহিনী সদর দপ্তর থেকে লিজ দেওয়া হয়েছে। কৃষকরা এগুলো লিজ নিয়ে সম্ভবত আলু আবাদ করা হবে। আলুর চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। এখন বন্ধুরা কি সুন্দর একটা জায়গা। সামনের যে জায়গাটা দেখতেছেন, ওইখানে বিমান থেকে বম নিক্ষেপ করা হয়। দেখেন সুন্দর, বিশাল এরিয়া। আসলে বলার, এটা অনেক সুন্দর একটা জায়গা। আপনারা ইচ্ছা করলেই এখানে বেড়াতে আসতে পারেন। যারা মধুপুর বা এর আশেপাশে এলাকার মানুষ আছেন, তারা এখানে বেড়াতে আসতে পারেন। এটি টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ের ডান পাশে অবস্থিত, বনের ভিতরে। আপনারা যদি মধুপুর থেকে আসেন, তাহলে যে কোনো যানবাহন এখানে আসতে পারবেন। ময়মনসিংহ থেকেও আসতে পারবেন। যে কোনো জায়গাতে আসলে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো।
হাইওয়ের পাশেই। এখন আমরা যে জায়গায় যাচ্ছি এটি হচ্ছে বন বিভাগের একটি ডাক বাংলো, চুনিয়া কটেজ। এটা বনের ভিতরে সুন্দর একটি জায়গা। এখানে অনেক বাদর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাদর দেখতে পারবেন। এই বাদর, বাদরগুলো ভয় পেয়ে দূরে গেছে। ছোট্ট একটি বাদর। এখানে একটা অবজারভেশন টাওয়ার আছে, এই টাওয়ারে আমরা উঠবো। দেখেন বানরগুলো কিভাবে বাদাম খাচ্ছে। দেখ বাদাম দেখ। ఇంటి కడితే অবজারভেশন টাওয়ার উঠি। অবজারভেশন টাওয়ার থেকে পুরো বনের ছবি উঠানো যাবে। বেশি বড় না।
এই অবজারভেশন টাওয়ারটি খুব বেশি উঁচুতে অবস্থিত না, যার কারণে বনের দৃশ্যগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। গাছের জন্য চতুর্দিকে বিভিন্ন প্রজাতির গাছগুলো থেকে এই টাওয়ারটি নিচু, যার কারণে বনের দূর পর্যন্ত বিস্তৃত এরিয়া দেখা যাচ্ছে না। এখানে কিন্তু দর্শকবিন্দু প্রচুর বানর আছে। বানর দেখতে চাইলে আপনারা এই কটেজ আসবেন। এখানে আসলে বানরের জন্য কিছু বাদাম নিয়ে আসবেন। বানরের প্রিয় খাবার বাদাম, তারা বাদাম খেতে খুব পছন্দ করে। এই চুনিয়া কটেজ টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ের সাথে অবস্থিত। আপনারা যদি এখানে আসতে চান, যে কোনো যানবাহনে ময়মনসিংহ অথবা টাঙ্গাইল অথবা মধুপুর থেকে এখানে আসতে পারবেন। একদম হাইওয়ের সাথে অবস্থিত। এখানে দিনের বেলায় আপনারা পিকনিক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পিকনিক করতে হলে আপনাদেরকে বন বিভাগ থেকে এই কটেজগুলো ভাড়া হয়, শুধু দিনে, রাত্রে ভাড়া হয় না। এখানে এই কটেজে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। টাকা দিলে এখানকার বাবুর্চি রান্না বান্না করে আপনাদের দুপুরের খাবার প্রোভাইড করবে। দেখেন কটেজগুলো অনেক সুন্দর। এখান থেকে বনের বিভিন্ন জায়গায় আপনারা বেড়াইতে পারবেন, সুন্দর জায়গা। এইখানে আসতে চাইলে টাঙ্গাইল বন বিভাগ থেকে এই কটেজগুলো ভাড়া নিয়ে, বুকিং করে ভাড়া নিয়ে তারপর চলে আসবেন ইনশাল্লাহ। এখানে অবস্থান করে সারাদিন অবস্থান করে বিভিন্ন জায়গায় কাছাকাছি যে স্পটগুলো আছে এগুলো ঘুরতে পারবেন। এখান থেকে প্রায় সব স্পটগুলি কাছাকাছি। এরপর আমরা এখান থেকে চলে যাব লহুরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে, যেখানে বন বিভাগের তত্ত্বাবধানে মধুপুর বনের হরিণগুলোকে প্রজনন করে বংশ বিস্তার করার জন্য একটি প্রজনন কেন্দ্র তৈরি করা হয়েছে। এটা অনেক বনের ভিতরে, হরিণ অরণ্যের ভিতরে। সেখানে আমরা এখন চলে যাব, লহুরিয়া যাব এখন।
আমরা এখন লহরিয়া ভিটে যাওয়ার জন্য বনের ভিতর দিয়ে যাব। এখানে গেট ক্রস করে বনের ভিতরে ঢুকে পড়বো। এটা অনেক বনের ভিতরে, চারপাশে সারি সারি গজারি গাছ আর বন্যপ্রাণী অভয়ারণ্য বলা চলে। এখান থেকে শুরু হলো মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে আমরা এখন ঢুকবো। গাছ ছমছম করা ঘন বন। আপনারা যদি লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে আসতে চান তাহলে আপনাদেরকে মধুপুর জাতীয় উদ্যানের যে অফিস রসুলপুর, সেই অফিসের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরেই এই হরিণ প্রজনন কেন্দ্র আমাদের সামনে পড়বে। এখানে আপনারা আসতে পারেন। এটাও ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়ে রোডের সাথেই, এখান দিয়ে ঢুকতে হবে। প্রায় রসুলপুর যে মধুপুর জাতীয় উদ্যানের অফিস, সেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার ভিতরে যাইতে হবে। আর এটা পুরাটাই বনের ভিতর দিয়ে। দেখুন যে সামনের রাস্তায় এরকম রাস্তা দিয়ে আপনাদেরকে আগাতে হবে। পরিবেশটা খুবই নিরিবিলি, মানুষজন নেই বললেই চলে। হঠাৎ দু একজন মানুষ আপনার সামনে পড়তে পারে, নাও পড়তে পারে যাওয়ার সময়। শেষে আমরা লহরিয়া বিটে এসে পড়েছি। অনেক ঘন জঙ্গল পেরিয়ে জনমানবহীন একটা রাস্তায়, গাছ ছমছম করা রাস্তা দিয়ে আমরা এই বনের ভিতরে লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে আসলাম। এর ভিতরেই লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। এখন আমরা এখানে যাব, দেখি হরিণ আছে কিনা। অনেক সময় হরিণ পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এখানে তো কোনো মানুষই নাই। গেট খুলবো কে? আচ্ছা, আমরা ঢুকা। সামনে হরিণ প্রজনন কেন্দ্র। এই রাস্তা যেখানে শেষ সেখানে একটি বিস্তৃত ঘেরা জায়গায় হরিণ প্রজনন কেন্দ্র। টাকনাইট বন বিভাগ দেখেন। ইউটিউব কোনটা করেন আপনারা ভাই? ইউটিউবের চ্যানেলে এরকম গেট খুলে আলায়, ঠিক আছে? হুম। এই জন্য আমি ডাক দিলাম কেরাগো। এই প্রাচীরের ভিতরেই হরিণ থাকে, হরিণের আবাসস্থল। তো এই মুহূর্তে কাছাকাছি কোনো হরিণ দেখতে পাচ্ছি না আমরা।
আমাদের ভাগ্যটা হয়তো খারাপ, যার কারণে হরিণগুলো এই আশেপাশে নাই, বনের ভিতরে ঢুকে গেছে। আশেপাশে থাকলে হয়তো আপনাদেরকে আমরা দেখাতে পারতাম। একটা হরিণ না, একটা হরিণ আজকে এখানে নাই, থাকলে হয়তো দেখতে পারতাম আমরা। সচরাচর এই কাছাকাছি থাকে না হরিণ, ভাগ্য ভালো থাকলে হরিণগুলো এদিকে আসে, কারণ হরিণ তো একটু ভীতু প্রাণী, আপনারা সবাই জানেন। একটু পেটের শব্দ হইলো, নিজের পেটের শব্দ হইলেও তারা দৌড়ায়, যার কারণে মানুষজন যেদিকে থাকে ওই দিকে সাধারণত হরিণ আসে না। যাই হোক, আসছিলাম, ভাগ্য খারাপ, আপনাদেরকে হরিণ দেখাতে পারলাম না।
এখন আমি আছি বনের ভিতরে ফুলবাগচারা ইউনিয়নে আমাদের সুলতানের ড্রাগন বাগানে। সুলতান অনেক সুন্দর করে মধুপুর পাহাড়ের ভিতরে একটি অনেক বড় একটি ড্রাগন বাগান করছে। আমি আজকে আপনাদেরকে এই ড্রাগন বাগান দেখাবো এবং ড্রাগন ফল কীভাবে চাষ করা হয় সে সম্বন্ধে সুলতানের কাছ থেকে আমরা শুনবো। তো সাকুর সাথে বন্ধুরা আমার, আমরা এখন ড্রাগন বাগানের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ড্রাগন বাগান। দেখেন, যদিও ড্রাগন বাগানটা বা ড্রাগন ফল আমাদের দেশে প্রচলিত ফল না, এটি বিদেশি ফল। সমসাময়িক সময়ে কিছুদিনের মধ্যে এই গাছ থেকে ফল আসবে। 2 মাস আগে এক সিজন চলে গেছে, যার কারণে এখন আর ড্রাগন গাছে ড্রাগন ফল নেই। আবার 1-1.5 মাস পর থেকে গাছে ফল আসবে। এটি অত্যন্ত লাভজনক একটি চাষ। আপনারা যারা বেকার আছেন, ইচ্ছে করলে মধুপুরে বিভিন্ন জায়গায় ফল বাগান করতে পারেন। এখন মোটামুটি ফল বাগানগুলো অনেক লাভজনক। আমাদের দেশে ফলের চাহিদা আছে অনেক, কিন্তু সেই পরিমাণ উৎপাদন নাই, যার কারণে প্রতি বছর বিশাল পরিমাণ বিদেশি ফল আমদানি করতে হয়। আপনারা ইচ্ছা করলে বেকার সমস্যা দূর করার জন্য বেকার যুবকরা সামান্য কিছু ট্রেনিং নিয়ে অথবা একটু আশেপাশে খোঁজ নিয়ে কীভাবে বাগানগুলো করা হয় করে চাষ করতে পারেন। এটা অনেক লাভজনক। দেখেন বন্ধুরা আমার, এই সাইডে একটি বাগান আছে। এই বাগানটা অনেক বড়। পাশাপাশি সুলতানের আরেকটি বাগান আছে এখানে। এই বাগানটি পুরাতন, ওটি নতুন করা হয়েছে এবং সামনে আমাদের সুলতান দাঁড়িয়ে আছে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর বাগানটা তৈরি হয়েছে। দেখেন, সুলতান আমরা আসবো বলে আগেই বাগান থেকে ড্রাগন সংগ্রহ করে আমাদের জন্য কেটে রেখেছে। আমরা এখন এই ড্রাগন ফল খাবো। ড্রাগন খাই, দেখি কেমন লাগে। অনেক মিষ্টি, ডায়াবেটিস আমার বাড়েনি। আগরে খা। তুমি একটা খাও, ভিডিও করবো। তোমার এখন কত বাগান আছে? কতটুক? 40 বিঘা, অনেক বড়। তোমার আমের বাগানটা আছে এখন? ছেড়ে দিছ? শুধু ড্রাগন বাগান আছে এখন? আপনারা দেখেন সারি সারি গাছ, ড্রাগন বাগান। ড্রাগন ফল এই মুহূর্তে নাই, তো গাছগুলো সারি সারি, অনেক বড় বাগান। কোনো বেকার যুবক ভাই যদি ড্রাগন বাগান করতে চান তাহলে আমাদের সুলতানের সাথে যোগাযোগ করতে পারেন। সুলতান যে কোনো বেকার ভাই যদি করতে চান তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।
চলেন আমরা আরেকটি বাগানে যাব, সেটি হচ্ছে বরই বাগান। অনেক বড় বরইয়ের বাগান, বরই এখানে অনেক উৎপাদন হয়। আর পেয়ারার বাগান আছে। বন্ধুরা, আমরা এখন আছি চাঁদপুর রাবার বাগান এরিয়ায়। দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা রাবার বাগানের ভিতরে প্রবেশ করব। এই দেখেন সারি সারি রাবার গাছ দাঁড়িয়ে আছে, অত্যন্ত সুন্দর। মধুপুরের আরেকটি ভ্রমণ স্পট হচ্ছে এটি, টুরিস্ট স্পট হিসাবে এটি গণ্য হয়। এটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, নিরিবিলি। আপনারা যদি এখানে আসেন তবে এখানেও আপনারা ঘুরে বেড়াতে পারেন অনেক সময়। মধুপুরের রাবার বাগান প্রতিষ্ঠিত হয় 80-র দশকে। তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই রাবার বাগানগুলোর প্রতিষ্ঠা করে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই রাবার বাগান। মধুপুর জোনে 3টি রাবার বাগান আছে। একটি হচ্ছে চাঁদপুর রাবার স্টেট, পীরগাছা রাবার স্টেট, আরটি হচ্ছে কমলাপুর রাবার স্টেট। আমরা এখন আছি চাঁদপুর রাবার বাগানের ভিতরে। রাবার বাগানের ভিতর দিয়ে কি সুন্দর রাস্তা এটি। রাস্তার দুধারে সারি সারি রাবার গাছ। এটি হচ্ছে রাবার গাছ। এখান থেকে কষ সংগ্রহ করা হয়। এই যে দেখছেন কাটছে সুন্দর করে। রাবারের কষ সংগ্রহ করার জন্য শ্রমিকদেরকে বলা হয় টেপার। টেপাররা এখান থেকে কেটে রস সংগ্রহ করে সেই রস আপনার রাবার বাগানে প্রসেসিং সেন্টার আছে, সেখানে নিয়ে যায়। সেখানে প্রসেস করে তারপর রাবারের কে বাজারজাত করা হয় ঢাকায় বা বিভিন্ন জায়গায়। রাবার থেকে মূলত সমস্ত প্লাস্টিক তৈরি করা হয়। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় রাবার চাষ করা হয় এই রাবার বাগানগুলো থেকে। দেখেন বন্ধুরা আমার, এই যে একটা গাছ থেকে এখন কষ পড়তেছে, এরকমই এই যে সাদা কষগুলো, এটাই হচ্ছে রাবারের কষ। এই কষকে প্রক্রিয়াজাত করে রাবার তৈরি করা হয়। এই যে পড়তেছে। সাধারণত বৃষ্টির সিজনে এই রাবার গাছের কষ সবচেয়ে বেশি সংগ্রহ করা হয়। শীত সিজনে কষের পরিমাণ কমে যায়, যার কারণে গাছগুলোকে ওরকমভাবে কাটা হয় নাই। এখন এই যে দেখেন বন্ধুরা, কষ পড়তেছে একদম সাদা। এগুলোই নিচে বাটি দিয়ে বাটির মধ্যে সংগ্রহ করা হয়। যে নিচে যে রাবারগুলো পড়তেছে এগুলোও কাজে লাগে, এগুলোকেও তুলে নিয়ে যাওয়া হওয়ার পরে দেখেন সারি সারি রাবার গাছ। এই গাছগুলোকে একদম সোজা স্ট্রেট করে লাগানো হয়েছে মেপে ঝুঁকে। এখানে আরেকটি গাছ থেকে কষ পড়তেছে, এই কষগুলোই সংগ্রহ করা হয়। অনেক বড় বাগান এটা বন্ধুরা আমার। এটাতে এখন কোনো শ্রমিক নাই, কারণ এই সময় কষ সংগ্রহ করা হয় না। ভোরবেলায় শ্রমিকরা আসে, এসে কষ সংগ্রহ করে রাবার প্রক্রিয়াজাত সেন্টারে নিয়ে যায়। প্রায় সবগুলো গাছকেই কষ পড়তেছে।
সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সারাদিন মধুপুর বনে ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন চটচন টুরিস্ট প্লেসগুলোতে আপনাদের নিয়ে ঘুরলাম। আপনারা দেখলেন। এখন আমি আছি রাবার বাগানে। আজকে এখানেই শেষ দিব, এখান থেকে বিদায়। আজকে আর ভিডিও করতে পারছি না, বিকেল হয়ে গেছে, বাড়ি চলে যেতে হবে। আপনারা সকলে আমার ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন দেখবেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।